নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস কীর্তিহাটের কর্চা। আজ দ্বিতীয় খণ্ডের চতুর্থ পর্বের দ্বাদশ অধ্যায় শুরু করি। সুরেশ্বরের ইচ্ছে হয়েছিল সে যায় সভার নির্দিষ্ট স্থানে, কিন্তু সে যায়নি। সম্বরণ করেছিল নিজেকে। সে জানে যে মন, যে চরিত্র, যে বাস্তবতা বোধ নিয়ে এ বিপ্লবের কর্মী হওয়া যায় সে তার নেই। না, নেই। হয়তো এ মন তাকে দিয়েছে তার অর্থনৈতিক অবস্থা, বাল্যকালে তার বাবা তাকে যা শিখিয়েছিলেন, যে দৃষ্টি দিতে চেয়েছিলেন, সেই শিক্ষা, সেই দৃষ্টি, এবং 30 সালে জেলের মধ্যে বিপ্লবীদের যে এক উন্মত্ত মনের বিচিত্র বাস্তব বোধের পরিচয় পেয়ে সে শিউরে উঠেছিল, যা সহ্য করতে পারেনি। সেই অভিজ্ঞতা তাকে দূরে সরিয়ে দিয়েছে। বীরেশ্বর রায়, রায়বাহাদুর রত্নেশ্বর রায়, তা থেকে দেবেশ্বর রায় তার পিতামহ, তিনি গোপনে বিপ্লবীদের অর্থ সাহায্য করতেন বলে সে শুনেছে। তারপর তার বাবা যোগেশ্বর রায়, তিনি ইংলিশম্যান স্টেটসম্যানের চাকরি করেও ইংরেজ সরকার সম্বন্ধে অনেক সমালোচনা করেছেন। স্টেটসম্যানের চাকরি ছেড়ে তিনি দেশবন্ধু দাসের কাগজেও লিখেছেন। তারপর সে জেলে গিয়েছিল। ফিরে এসে সে অনুতপ্ত হয়েছিল। তারপর অতুলেশ্বর আজ গুলি খেয়ে মরতে হয়তো পারবে। বিবি মহলে সেই ছত্রী ঘরে বসে সুরেশ্বর বীরেশ্বর রায়ের স্মরণীয় ঘটনাপঞ্জির খাতাখানা সামনে খুলে রেখে খানিকটা পড়েও আর পড়তে পারেনি। মন তার ওই মিটিংয়ে কি হচ্ছে তার ভাবনাতেই বারবার ঝাঁপ খেয়ে পড়তে চাচ্ছিল এবং পড়ছিল। গোটা বিবি মহলে এক রঘু ছাড়া কেউ নেই। মেজদি আসেননি, ব্রজেশ্বরও না। তারাও কি মিটিংয়ে কি হচ্ছে দেখতে গেছে, অথবা ঘরের মধ্যে তারই মতো সংশয়াকুল হয়ে রয়েছে? মিটিংটা হচ্ছে পুরনো 3 মহলা রায়বাড়ির উত্তরে যে খিড়কির দুধপুকুর আছে, তার ওপাশে যে ডোমপাড়ার পতিত প্রান্তরটা, সেখানে প্রৌঢ়া রাজকুমারী কাত্যায়নী, একটা 13-14 বছরের ডোমের ছেলে, গাছে চড়ে তার গায়ের আশ্চর্য সুন্দর রং দেখেছিল বলে যে ডোমপাড়ার গোটাটাই হাতি দিয়ে ভাঙিয়ে দিয়েছিলেন, এটা সেই প্রান্তর। একটা কোলাহল ভেসে আসছে। ঠিক বুঝতে পারছে না সুরেশ্বর কি হচ্ছে। সে ছত্রিটায় বসেছিল। ছত্রিটার চারিদিকে 8টা থাম, নিচে রেলিং, বাকি উপরের দিকটা ছাদ পর্যন্ত সবই ফাঁকা। চারিদিকেই দেখা যায়, তবে অনেকটা দূরে রায়বাড়ি ওদিকটা আড়াল করে রেখেছে। সে দেখছিল পথে ঘাটে কোনো লোক নেই। গ্রামের অন্য সকল দিক থেকেই প্রাণ স্পন্দন, জীবন গুঞ্জন সরে গিয়ে ওইখানটাতেই জমায়েত হয়েছে। প্রথম বার কয়েক বন্দে মাতারাম, ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি উঠেছিল, কিন্তু তারপর আর কোনো ধ্বনি উঠছে না। উঠছে একটা বহু কণ্ঠস্বরের মিলিত বহু বাক্যের একসঙ্গে উচ্চারণের কোলাহল। তবু এখনো কোনো বন্দুকের শব্দ ওঠেনি, এইটাই একমাত্র আশ্বাস। এদিকে দেখা যাচ্ছে কংসাবতীর স্রোতধারা চলে গেছে একটু পূর্ব দিকের ছোঁয়াচ লাগানো দক্ষিণ মুখে। সন্ধ্যার লালচে আলোর ছোপ ধরেছে কাঁসাইয়ের জলে। বিবি মহলের এই ছত্রিঘরের ঠিক নিচে দহটার বুকে কিছুতে, অর্থাৎ কোনো জলচর জীব হঠাৎ নড়ে উঠল। জলের বুকে গোলাকার বৃত্ত একটার পিছনে একটা ছুটছে। এই দহে ভবানী দেবী ঝাঁপ দিয়েছিলেন মরবার জন্য, কিন্তু মরেননি। ভেসে গিয়েছিলেন কাঁসাইয়ের স্রোতে, ওই পূর্ব দক্ষিণ মুখে। ভবানী দেবীর চিঠিখানা কিছুক্ষণ আগে সে পড়েছে। জগদ্ধাত্রী দেবীকে লিখেছিলেন নিরুদ্দেশ হওয়ার 7 বছর পর। 7 বছর পর বীরেশ্বর রায়ের অহেতুক অনুমান সত্য হয়ে দাঁড়ালো। ভবানী দেবী মরেননি, তিনি বেঁচে আছেন। মরিব মানস করিলেই মরণ আইসে না। পৃথিবীতে যাহার লিখনে যত দুর্ভাগ্য, যত দুর্ভোগ,
প্রহারের ব্যবস্থা বিধাতা লেখে, তাহা এড়ানো যায় না। ভোগ করিবার জন্য বাঁচিতে হয়, অদৃষ্টই বাঁচায়। আমি বর্ষার কাঁসাইয়ে মরিব বলিয়া ঝাঁপ দিয়াছিলাম, কিন্তু মরণ হয় নাই, বাঁচিয়াছি। কোথায় আছি, কেমন আছি তাহা লিখিব না। আর আমার ঘরে ফিরিতে সাহস নাই, ইচ্ছা নাই, ঠিকানাও দিব না। তিনি ঠিকানা পাইলে আমাকে নিশ্চয় খুঁজিয়া বাহির করিবেন এবং হয় গলা টিপিয়া নয় গুলি করিয়া মারিবেন। মরিতে আমার ভয় নাই, কিন্তু তিনি স্ত্রী হত্যার পাতকে পাপী হইবেন। হয়তো থানা পুলিশ হইয়া একটা ভয়ানক কাণ্ড ঘটিবে, আবার তিনি হয়তো সব শুনিয়াও ক্ষমা করিয়া ঘরে লইতেও পারেন। তিনি সব পারেন। সমাজের আপত্তি হইলে খ্রিস্টান হইয়া যাইবেন, কিন্তু আমাকে ঘরে লইলে সর্বনাশ হইবে। আমি দুর্ভাগ্য, আমি পাপ। তুমি জ্ঞাত আছো আমি এক সাধক তান্ত্রিকের কন্যা। আমার পালক বাবা বলিতেন, তাহাকে কামাখ্যা পাহাড় হইতে যোগিনী ডাকিনীতে ঠেলিয়া নিচে ফেলিয়া দেয়। তিনি অনেক নিচে পড়িয়া মারা গিয়াছেন, নয় জন্তুতে খাইয়াছে, কিন্তু সেও আমার জন্মের জন্য। আমার জন্মের পাপেই তাহার এই পরিণাম হইয়াছে। আমার পাপেই আমার এমন স্বামী মদ ছাড়িয়া আবার মদ ধরিলেন, প্রায় পাগল হইলেন। আবার ঘরে ফিরিলে হয়তো সর্বনাশ হইবে, আমাকে মারিয়া ফেলিয়া নিজে মরিবেন। এত কথা তোমাকে লিখিতেছি এই জন্য যে তুমি আমার বাল্য সঙ্গিনী ছিলে, বিয়ের সম্বন্ধে বড় যা হইয়াছিলে। তুমি সব কিছু কিছু জানো এবং আমার স্বামী তোমার দেওর। এখন বলিবার কথা এই যে তুমি ভাই তাহাকে ডাকিয়া বুঝাইয়া সুঝাইয়া নতুন বিবাহ দিয়া সংসারী করিয়া দিবা। তুমি আমা অপেক্ষা বয়সে ছোট, বাল্যকালের সঙ্গিনী, তথাপি তুমি সম্পর্কে বড় যা। তুমি আমার প্রণাম জানিবা। ইতি ভবানী কুমারী দেবী। এর নিচেই বীরেশ্বর রায় লিখেছেন, পাপ তাহাতে সন্দেহ নাই, তাহাকে পাইলে খুন করিব তাহাতেও সন্দেহ নাই। মহাপাপিনী, নইলে তার গর্ভস্থ সন্তান অবিকল বিমলাকান্তের মতো হইল কেমন করিয়া? কামার্ত পশু বিমলাকান্ত, সেও বুঝিয়া এই কারণেই পলাইয়াছে। আমার আক্ষেপ হইতেছে, ওই সন্তানটাকে গলা টিপিয়া আমি তাহার চক্ষের সম্মুখে মারিয়া ফেলি না কেন? সর্বাঙ্গ শিউরে উঠেছিল সুরেশ্বরের। সে আর নড়েনি, খাতাখানাকে দূরে সরিয়ে দিয়েছে, পড়তে সাহস হয়নি। আবার ধন্যবাদও দিয়েছে যে বীরেশ্বর রায়ের বংশের সন্তান নয় তারা। বিমলাকান্তের পুত্র কমলাকান্ত বীরেশ্বরের ভাগিনে। বীরেশ্বর রায়ের পোষ্যপুত্র হয়ে নাম হয়েছিল রত্নেশ্বর রায়, তার বংশধর তারা। বিমলাকান্তের উপর নিষ্ঠুর ক্রোধের কারণ তার কাছে স্পষ্ট হয়ে উঠল। হায় ধর্মপরায়ণ বিমলাকান্ত, হায় তোমার তান্ত্রিক সাধক পিতা শ্যামাকান্ত, হায় তোমার মাতামহ শুদ্ধাচারী ধার্মিক পদ্মনাভ ভট্টাচার্য। অন্ধকার মেঘাচ্ছন্ন রাত্রে আকস্মিক একটা বিদ্যুতের চমকের মতো একটা সত্য সুরেশ্বরের মনের মধ্যে ঝলসে উঠল। রায় বংশে তীব্র নারী দেহ পিপাসা কোথা থেকে এলো? তার উৎস যেন এই বিদ্যুৎ চমকে স্পষ্ট পরিষ্কার ভাবে সে দেখতে পেয়েছে। বিমলাকান্ত এর উৎস। সে নিজেকেও তো জানে, তার রক্তের মধ্যে এর জোয়ার বা বন্যার আবেগ তো সে অনুভব করেছে। মনে পড়ে গেল গোপেশ্বরকে। ওহ, শিউরে উঠল সে। বিমলাকান্ত থেকে সে, ব্রজেশ্বর, গোপেশ্বর, এরা পঞ্চম পুরুষ। ওই বীজ এই সম্পদের ইনকিউবেটরে সযত্ন পালিত হয়ে সমস্ত রক্তধারাকে বিষাক্ত করে দিয়েছে। তার আগে থাক, পিতৃপুরুষদের কথা থাক। হঠাৎ সেই মুহূর্তটিতেই উঠেছিল কয়েকবার মানুষের সমবেত কণ্ঠধ্বনি, বন্দে মাতারম, বন্দে মাতারম, বন্দে মাতারম, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব শব্দটা এতদূর পর্যন্ত পৌঁছয়নি। সে শব্দটি একজন বা দুজনে ধ্বনি দিয়ে থাকে, কিন্তু যজনেই সেই শব্দটি ধ্বনি দিয়ে থাক,
তার মধ্যে যে একটি কণ্ঠস্বর অতুলেশ্বরের, তাতে তার সন্দেহ ছিল না। মন ফিরে এসেছিল আর একদিকে ঘন কালো মেঘাচ্ছন্নতার মধ্যে প্রচ্ছন্ন সূর্যের আভাসের একটি রজত শুভ্র রেখার মতো অতুলেশ্বর। ও কোথা থেকে এলো? হয়তো শ্যামাকান্ত যে শক্তি সাধনা অর্ধ সমাপ্ত রেখে কাঁসাইয়ের বন্যায় মরেছিলেন, তারই পুণ্যফল। হঠাৎ একটা উচ্চকণ্ঠের ডাক ভেসে এলো যেন আকাশ পথ ধরে। অনেকটা উঁচু থেকে ডাকছে, রাজা ভাই। বুঝতে বাকি রইল না কে ডাকছে, কিন্তু কোথা থেকে ডাকছে খুঁজতে গিয়ে তার নজরে পড়ল দূরে রায়বাড়ির ছাদের আলসের গায়ে দাঁড়িয়ে ব্রজেশ্বর। চোখাচোখি হতেই সে চিৎকার করে বললে, অতুলকে অ্যারেস্ট করেছে। বিস্মিত হলো না সুরেশ্বর, সে তাকিয়েই রইল তার দিকে। হঠাৎ পিছন থেকে কোনো মেয়ে এসে ব্রজেশ্বরকে কি বললে, পুলিশ আসছে বলেই ব্রজেশ্বর চলে গেল। বোধহয় ছাদ থেকে নেমে গেল। এবার দেখতে পেলে দূরে ঠাকুরবাড়ির ওপাশে মা কালীর নামে প্রতিষ্ঠা করা কালীসাগরের ওদিকের পাড় ধরে অনেক লোক ছুটছে, পালাচ্ছে। সম্ভবত পুলিশ তাড়া করেছে। মেদিনীপুর কংগ্রেস আজও বেআইনি প্রতিষ্ঠান। পুলিশ বোধহয় লাঠিচার্জ করেছে। এদিকে বিবিমহল একখানি একক বাড়ি, এর পাশ দিয়ে এক গোয়ানপাড়ার লোক ছাড়া কেউ হাঁটে না। পূর্ব এবং দক্ষিণ দিকটা ফাঁকা, শুধু বনই আছে। বসতির মধ্যে নদীর ওপারে গোয়ানপাড়া। না, আসছে, গোয়ানপাড়ার লোকই আসছে। কটি তরুণী মেয়ে আর জন কয়েক জোয়ান ছেলে। রোজি বলে প্রগল্ভা মেয়েটিও তার মধ্যে রয়েছে। আরও রয়েছে কুইনি। ওদের জিজ্ঞাসা করতে গিয়েও কিছু জিজ্ঞাসা করলে না সুরেশ্বর। কি জিজ্ঞাসা করবে? সত্যি কথা বলতে তার একটু যেন সংকোচও হচ্ছিল, নিজেকে ছোট মনে হচ্ছিল। এরা যে ডাকে সাড়া দিয়েছে সে ডাকে সে সাড়া দেয়নি। ওরা চলে গেল রাস্তা ধরে গোয়ানপাড়ার ঘাটের দিকে। চুপ করেই দাঁড়িয়ে রইল সুরেশ্বর। ভাবছিল, স্টেটসম্যানে বিদায় সত্যাগ্রহ বলে যে পত্রখানা সে লিখেছিল সে তো ন্যায় বিচারে মিথ্যা নয়। তবে তবে সে কেন সংকোচ বোধ করছে? কেন? হঠাৎ চোখে পড়ল বিবিমহল আর রায়বাড়ির মাঝখানে যে 20 বিঘের উপর আমবাগান, সেই বাগানের বৃহদায়তন গাছগুলোর গুঁড়ির আড়ালে আড়ালে একটি সচল নারী মূর্তি। কখনো দেখা যাচ্ছে, কখনো যাচ্ছে না। হঠাৎ একবার সে গাছের আড়াল থেকে বের হতেই সে তাকে চিনলে। সে অর্চনা, জগদীশ্বর কাকার সেই সুষমাময়ী মেয়েটি। অর্চনা বাগানের গাছের আড়াল থেকে বেরিয়ে এপাশ ওপাশ তাকিয়ে দেখে নিয়ে খুব দ্রুত হেঁটে এসে উঠল বিবিমহলেই। সুরেশ্বরের মনে পড়ল সকালবেলা ব্রজদা বলেছিল মেজদি অতুলকে স্বদেশী করতে টাকা দেন। তিনি তার অভয়দাত্রী, তার অর্থ সাহায্য দেয়নি, এবং অর্চনা তার সহকারিনী। অর্চনা তবে পালিয়ে এসেছে। ব্রজদা বললে ও বাড়িতে পুলিশ এসেছে। অর্চনা কি ভয়ে পালিয়ে এসেছে? সে দ্রুত নিচে নেমে গিয়ে দাঁড়ালো হলটায়। কিন্তু কই অর্চনা? অকস্মাৎ নদীর ঘাটের উপর ছত্রীঘরের দরজাটা খোলার শব্দ হলো। পুরনো দরজা সন্তর্পণে খুললেও শব্দ হয়। তারপরই একটা ভারী কিছু জলে পড়ার শব্দ। চমকে উঠল সুরেশ্বর। সে আবার হল থেকে বেরিয়ে ছুটে গেল ছত্রীঘরের দিকে। তখন দরজাটা বন্ধ আছে। পায়ের শব্দ শুনে অর্চনা চমকে উঠে ঘুরে দাঁড়ালো। কে? ভয় নেই, আমি সুরেশ্বরদা। সুরেশ্বরদা? ও, চমকে উঠেছিলাম আমি বলে আবার সে পিছন ফিরে দরজাটা দিতে গিয়ে বললে, ভালোই হয়েছে, আমি এই দরজা দিয়েই বেরিয়ে যাচ্ছি। তুমি দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাও। দেখো যেন ছত্রীঘরের ওদিকের দরজাটা দিতে ভুলো না। আমি বিবিমহলের পিছনে পিছনে চলে যাব। কোথায় যাবে? ঠাকুরবাড়ি ঢুকবো গিয়ে। ঠাকুরবাড়ি? হ্যাঁ, বলে সে বেরিয়ে গেল। সুরেশ্বর আর কোনো প্রশ্ন করতে পারলে না। প্রশ্নের সময় এ নয়। দরজা বন্ধ করে সে এসে আবার উপরের ছত্রীঘরে উঠল। রায়বাড়িতে গোলমাল উঠছে।
পুলিশ এসেছে তাহলে। হঠাৎ মনে হলো মেজদি মেজদি অতুলেশ্বরকে ভালোবাসেন। একমাত্র ওই ছোট ছেলেটিরই মা তিনি হতে পেরেছিলেন। তাকে তাকে যদি লাঞ্ছনা করে। 1930 সাল থেকে চট্টগ্রামে, মেদিনীপুরে ইংরেজের পুলিশ, এদেশি পুলিশ যে কুৎসিত বিভৎস অত্যাচার করেছে, তা যদি পাপ হয়, যদি অপরাধ হয়, তবে এই ইংরেজ রাজত্ব থাকবে না। কিন্তু তা মনে করলে আতঙ্ক হয়। এ যে মেদিনীপুর। সে বেরিয়ে গেল রায়বাড়ির দিকে। হাতে হাত করা, কোমরে দড়ি বাঁধা অতুল দাঁড়িয়ে আছে। তার জামা কাপড় ধুলায় ধুলি ধূসর হয়ে গেছে, ছিঁড়ে গেছে। রায়বাড়ির সুন্দর বর্ণের অধিকারী ছেলেটির কপালে কালশিটে পড়েছে, হাত ফেটে গেছে, রুক্ষ লম্বা চুলগুলি ধুলায় পিঙ্গল হয়ে উঠেছে। তার পাশে কোমরে দড়ি বাঁধা, হাতে হাতকড়া পরানো বৃদ্ধ রংলাল মণ্ডল, তার দেহে নির্যাতনের চিহ্ন। আরো 3টি অতুলের সমবয়সী যুবক, তাদের একজনকে সে মেজদির ভাজের সব সৎকারের সময় দেখেছে। পরিচয় সেই দিন সামান্যই হয়েছিল, একজন ওপাড়ার গাঙ্গুলি বাড়ির ছেলে। অতুল তাকে দেখে একটু হাসলে। সুরেশ্বরের বিস্ময়ের সীমা ছিল না ওই বৃদ্ধ রংলালের হাতে হাতকড়া দেখে। এই বৃদ্ধ কি করলে? পুলিশ সার্চ করছিল অতুলেশ্বরের ঘর। শিবেশ্বর রায়ের ছেলের মধ্যে বাড়ি ভাগ হয়ে গেছে। অতুলেশ্বরের ভাগে 3খানা ঘর পড়েছে। আসবাব সামান্যই, ভাঙা খাট একখানা, একটা পুরনো আলমারি, একটা চেস্ট ড্রয়ার, তার উপর একটা পুরনো আমলের ড্রেসিং আয়না, কটা ব্র্যাকেট, একটা শেলফে কতগুলো বই, খান্দুই চেয়ার, একখানা টেবিল, একখানা হাল আমলে কেনা সস্তা ক্যাম্বিসের ফোল্ডিং ইজি চেয়ার। একখানা ঘর ফাঁকা। একখানা ঘরে কিছু বাসন, তোলা বাসন, কখানা পুরনো শতরঞ্জি, একখানা গালিচা, কতকগুলো ভাঙা কাঠরা। একটা কুলুঙ্গিতে খান কয়েক রূপোর বাসন, মাথায় ছাদের গায়ে ঝুলানো একটা ভাঙা ঝাড় লণ্ঠন। ধনেশ্বর আপন মনেই বকে যাচ্ছেন। এই পরিণাম, অদৃষ্টের পরিহাস। রায় বাহাদুর রত্নেশ্বর রায়, তার পিতা বীরেশ্বর রায়, ইংরেজ রাজত্বের সম্ভ্রান্ত স্বনামধন্য রাজভক্ত জমিদার, রাজা উপাধি পাবার কথা, কিন্তু মৃত্যু হওয়ায় পাননি রত্নেশ্বর রায়। কত খাতির রাজদরবারে, আজ তার বংশধর রাজদ্রোহী। বাহ বাহ বাহ। পুলিশ অফিসার 2জন কনস্টেবল নিয়ে সার্চ করে চলেছিল ভ্রুক্ষেপহীনভাবে। একজন সামনে বসেছিল একটা চেয়ারে, সিগারেট টানছিল। ব্রজেশ্বর ওদিকের বারান্দায় রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়েছিল। সে এসে রয়েছে সুরেশ্বরের কেনা অংশে, যে অংশে মেজদি থাকেন। সুরেশ্বরকে সহজে ঢুকতে দেয়নি পুলিশ। তার পকেট এবং কোমর সার্চ করে দেখে পরিচয় নিয়ে তবে ঢুকতে দিয়েছে। সে বলেছে এই দিকটা তার নিজস্ব, সে তার নিজস্ব অংশে ঢুকবে। সার্চ শেষ করে অফিসারটি উঠে বললে, আচ্ছা চলো। তারা ভারী বুটের শব্দ তুলে নেমে চলে গেল। সঙ্গে নিয়ে গেল গ্রেপ্তার করা কজন লোককে। চলে যেতেই ধনেশ্বর প্রখরভাবে মুখর হয়ে উঠল। বিমলেশ্বর স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল তার অংশের বারান্দায়। সে উদাসী প্রকৃতির মানুষ। তাদের 3 সহোদরের মধ্যে সেই সব থেকে বড়। তার চোখ থেকে জল গড়াচ্ছে। তার ওদিকে কমলেশ্বর বসে আছে এবং কাঠি দিয়ে বারান্দায় পলেস্তারা চটা খসা মেঝের উপর কিছু লিখেই চলেছে আপন মনে। সুরেশ্বর ব্রজেশ্বরকে জিজ্ঞাসা করলে, মেজদি কোথায়? ব্রজেশ্বর আজ পাল্টে গেছে। সে সরস কৌতুক পরায়ণতা নেই, বিষণ্ণ হয়ে গেছে। একটু বিষণ্ণ হেসে বললে, ধ্যানে বসেছেন, জপ করছেন। সুরেশ্বর বারান্দা থেকে ঘরের দিকে এগিয়ে গেল। ব্রজেশ্বর বললে, ওখানে কোথায় যাবে? ঠাকুর বাড়িতে? অতুল মিটিং করবে সকাল থেকেই অস্বস্তি, কারণে অকারণে জমকে ডাকছিলেন, এসো নাও আমাকে, আর পারছি নে। মধ্যে মধ্যে বৃদ্ধ স্বামী দেবতাকে স্মরণ করে তাকে তিরস্কার করছিলেন। বুড়ো বয়সে বিয়ে করতে এই হতভাগী ছাড়া আর কাউকে কি খুঁজে পাওনি? কি গ্রহের জঞ্জালে আমাকে ফেলে গেলে? ওই তোমার ওখানে ঢেঁড়া যখন পড়ল
তখন থেকে দেখলে না, ছুটেই প্রায় পালিয়ে এলেন। অতুলকে বারণ করবেন, কিন্তু কোথায় অতুল? অতুল আজ সারাদিন বাড়ি আসেনি। সে সকাল থেকে এদিক ওদিক ঘুরে মিটিংয়ের ব্যবস্থা করে গিয়েছিল সেটেলমেন্ট ক্যাম্পে। গোয়ানদের তরফে ওকালতি করবে কে? সে তো তোমার দৌলতে মিটে গেছে শুনেছি। 2000 টাকার চেক কর্তন করেছ। সে ওখান থেকে ওই চেক নিয়ে মুহূর্তের জন্য বাড়ি এসেছিল। চেকখানা অর্চনার হাতে দিয়ে বলে গেছে, মাকে দিস, বলিস আজ হয়তো আমাকে ধরবে, পুলিশ আসছে খবর পেয়েছি, বলেই বেরিয়েছিল। মেজদি সঙ্গে সঙ্গে ছুটেছেন রায়বাড়ির সংকট ত্রাণের মা বাবার কাছে, অর্থাৎ ঠাকুর বাড়িতে। কি একটা আপদ উদ্ধার বিপত্তারণ মন্ত্রতন্ত্র আছে ভাই, যার মধ্যে শ্লোকে শ্লোকে ত্রাহিমাম ত্রাহিমাম প্রার্থনা আছে। সেটা পুজুরি বামুনের বেটির মুখস্থ, তাই পাঠ করছে। অন্তত অর্চনা তাই বললে, কারণ সেও তার সঙ্গে ঠাকুর বাড়ি গিয়েছে, বোধহয় সুরে সুর মেলাচ্ছে। অর্চনার ছবিটা মনে পড়ে গেল সুরেশ্বরের, কিন্তু তা বললে না ব্রজেশ্বরকে। ব্রজেশ্বরকে সে অবিশ্বাস করে না। এ বাড়িতে সেই তার সব থেকে অন্তরঙ্গ, উপকারী বন্ধু, আপনার জন। কিন্তু ব্রজদা বেশি কথা বলে, মদও খায়। কোথায় কাকে বলে বসবে কখন তার স্থিরতা নেই। অর্চনা যে কিছু রাজনৈতিক অপরাধের প্রমাণ বা বস্তু আজ কাঁসাইয়ের দহে ফেলে দিয়েছে, তাতে সন্দেহ নেই। আশ্চর্য লাগছে তার আজকের দিনটা, আশ্চর্য। যেন একটা যবনিকা উঠে গিয়ে একটা পরম বিস্ময়ের অকল্পিত দিগন্ত উদ্ভাসিত হলো তার কাছে। যদুরাম রায়, অতুলেশ্বর, অর্চনা, মেজ ঠাকুমার উপর খানিকটা রাগ হলো। মহিলা অসাধারণ অভিনয় করে অতুলেশ্বরের উপর তার শ্রেষ্ঠ স্নেহের কথা জানতে দেননি। তাকে কত কথাই না বলে এসেছেন তিনি। তাকে খাইয়ে ঠাকুরবাড়ি যাবার সময় বলেছিলেন, আমার বংশীধারী গোবিন্দের সেবা হলো, এইবার চললাম ভাই আমার প্রাণ গোবিন্দ রাধা মাধবের সেবা করতে। কথাগুলোর গড়ন এমন এবং মেজ ঠাকুমার বলার ঢং এমন যে শুনবা মাত্র মোহ জাগে। কথাগুলো মেকি কি খাঁটি কষে বা যাচাই করে দেখবার কথা মনেই হয় না। ঠাকুমা তার যে সর্বাপেক্ষা প্রিয় একটি জীবনাধিক বালগোপাল আছে, সে কথা কোনোদিন জানতে পর্যন্ত দেননি। মনের কথাটা তার ভুরুতে কটা রেখার খাঁজে বোধহয় ফুটে উঠেছিল। ব্রজেশ্বর বললে, কি ভাবছ রাজা ব্রাদার? ভাবছি ব্রজদা, অতুল নিজে যা করেছে তাতে বংশের মুখ উজ্জ্বল করেছে, কিন্তু ওই বৃদ্ধ মণ্ডলটিকে জড়ালে কেন? বেশ মারধর করেছে দেখলাম। তা বেশ, শুনলাম পুলিশ আনলফুল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করেই লাঠিচার্জ করেছিল। রংলালকে বাঁচাতে অতুল ঝাঁপিয়ে পড়ে বুড়োকে বুক দিয়ে ঢেকেছিল। লাঠি পড়েছিল অতুলের ঘাড়ে, তারপর তাকে টেনে মাটিতে ফেলে বুটের লাথি মেরেছে। অতুল অজ্ঞান হয়ে গিয়েছিল, তখন বৃদ্ধও বাদ যায়নি। তবে বৃদ্ধের যে পক্ষোদ্দাম হয়েছে, এককালের চাষি ভুষি জমিদাররা বলতো হুকুমের গোলাম। একটা কথা দাদু বলতেন মনে আছে, চাষি সে বিনা দাতা নেহি, বিনা লাঠি সে দেতা নেহি। পথে ভদ্রজন ব্রাহ্মণদের দেখলে হেঁট হয়ে প্রণাম করত। সে আজ উকিল ছেলের বাবা, তার উপর এই আমল, অবস্থাও ভালো হয়েছে। বয়স হলে কি হবে, লিড হবার বড়ই বাসনা। অতুলের ঢেঁড়াদার ওবেলা বলেছিল মেদিনীপুর থেকে নেতারা আসবেন। কথাটা মিথ্যে। তলে তলে ওই রংলালকেই বলেছিল আপনাকেই সভাপতি হতে হবে। রংলাল তৎক্ষণাৎ রাজি। সভাপতি হবার বাতিকে পেয়েছে ওকে। এর আগে 30 সালেও 2-4 বার সভাপতি হয়েছে, এবার মাসুল দিতে হলো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সুরেশ্বর, তারপর বললে, চললাম। ব্রজেশ্বর বললে, আমি যাব সন্ধ্যের পর। এখন ভাই একখানা গাড়ি টাড়ির জোগাড় দেখি, ভোরবেলা উঠে পালাবো। আর এখানে না, বউ ভয় পেয়েছে, বলতে কি আমিও নার্ভাস হয়েছি। কে জানে কোন ফ্যাসাদ বাঁধবে আবার। অতুল যে তলে তলে কি করে রেখেছে,
কে জানে, বোমা টোমা যদি বানিয়ে টানিয়ে থাকে তবে তা গোষ্ঠী শুদ্ধ নিয়ে টানাটানি করবে। সুরেশ্বর শিউরে উঠল। কথাটা তার মনে হয়নি। অর্চনা দহের জলে কি ফেলে দিল? কিন্তু সে কথা মনে চেপে রেখেই বেরিয়ে এলো বড় বাড়ি থেকে। বিবি মহলে এসেই দেখা হলো মেজ ঠাকুমার সঙ্গে। অর্চনাও রয়েছে। সুরেশ্বর বললে, আপদ উদ্ধার পাঠ শেষ হলো? মা কি বললেন? ঠাকুমার মুখখানা কেমন হয়ে গেল। বোধহয় এই ধরনের কথা, গলার ওই সুর তিনি প্রত্যাশা করেননি। অর্চনা বললে, তুমি খুব রেগেছ না সুরেশ্বরদা? অপ্রস্তুত হল সুরেশ্বর। এতে রাগ করা অন্যায়, এটা অলঙ্ঘনীয় বিধান, এ সত্য যে মানে তার না মেনে উপায় নেই। রাগের হেতুটা এতে রাগ করার চেয়ে আরো লজ্জার কথা। সুতরাং অপ্রস্তুত হয়ে বললে, অতুল যা করেছে করেছে, তোমরা এতে জড়ালে কেন? মেজ ঠাকুমা বললেন, ওরে, আমি যখন 16 বছরের মেয়ে এ বাড়িতে বউ হয়ে এলাম তখন সব ছেলেরা আমার ওপর রাগ করেছিল। অতুল তখন 8 বছরের। ওই শুধু কাছে এসেছিল, মা বলেছিল। ধনেশ্বর, জগদীশ্বর, সুখেশ্বরের তখন বিয়ে হয়েছে, ব্রজ হয়েছে, কল্যাণ হয়েছে। ওরা সৎ ভাইদের নিয়ে তোর মেজ ঠাকুরদাকে আমাকে আলাদা করে দিলে। উনিও বললেন, বাঁচলাম। কিছুদিন কেউ আমার সঙ্গে কথা বলেনি। ওই অতুল আসত রে, মা বলে কাছে দাঁড়াতো, কোলে বসত। ছেলেরা খবর পেলে এসে টেনে ছিনিয়ে নিয়ে যেত। ও কাঁদত। ও এই বাউন্ডুলেমি করে বেড়ায়, কত বারণ করেছি, কিন্তু রায়বংশের গোঁ মানেনি। কিন্তু মা বলে যখন কাছে এসে বলতো, এইগুলো খুব গোপনে লুকিয়ে রেখো তো মা, দেখো অতুলের হাতে তাহলে দড়ি পড়বে। হ্যাঁ, তখন কি করব? রেখেছি। না রেখে পারি? তুই বল। কিন্তু অর্চনাকে জড়ালে কেন? সে তুই ওকে জিজ্ঞেস কর ভাই। আমি বারবার বারণ করেছি রে, বারবার বারণ করেছি। অতুলের দোষ দিতে পারবো না, এই ওর মুখের সামনে বলছি আমি। অতুলের পিছন পিছন কুকুরের মতো ফিরেছে। অতুল একদিন লাল কালিতে ছাপা কতকগুলো কাগজ দিয়ে বললে, রেখে দাও তো মা, খুব সাবধানে রেখো। অর্চনা বারান্দার দিকের বন্ধ জানালাটার খড়খড়ি তুলে শুনছিল। সে ফিসফিস করে বললে, আমাকে দেখাও না ছোটকা, পায়ে পড়ি তোমার। সে এই গেল বছর। মেদিনীপুরে তখন দারুণ অত্যাচার। কি করবে অতুল? একটু ভেবে বললে, আয় ঝাঁটা খাগি, ঝাঁটা যার কপালে থাকে তাকে বাঁচায় কে? আয়। একখানা কাগজ পড়ে অর্চনা বললে, এগুলো সেঁটে দেবে দেওয়ালে তো? আমি আঠা করে এনে দেব। তারপর এই 1 বছর কাকার ভাইঝি হয়েছেন। সুরেশ্বর বললে, আজ জলে কি ফেললি অর্চনা? অর্চনা হাসলে, কথার উত্তর দিলে না। মেজদি বললেন, ও বলবে না, অতুলের কাছে প্রতিজ্ঞা করেছে, সে তোকেও বলবে না। ওরা যা করে তা আমিও সব জানি না সুরেশ্বর? ব্রজেশ্বর দা জানলে কি করে? সকালে এসে তোমার সামনেই বললে। অর্চনার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে এবার বললে, আমি ওকে বলিনি সুরেশ্বর দা, ও ধরে ফেললে। রাত্রে আমরা যখন গান বাজনা করছিলাম তখন ছোটকা এসে একবার দরজার সামনে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম কিছু বলবে। মেজ ঠাকুমা যখন কীর্তন গাইছিল তুমি বাজাচ্ছিলে, আমি সেই ফাঁকে উঠে গিয়েছিলাম। ছোটকা বারান্দায় দাঁড়িয়েছিল, আমার হাতে পেন্সিলের মতো পাকানো একটা চিঠি দিয়ে বলেছিল, পড়ে ছিঁড়ে ফেলিস। যা বলে ও চলে গেল। আমি চিঠিখানা নিয়ে পাশের ঘরে গিয়ে পড়ছিলাম। হঠাৎ ব্রজদা ঘরে ঢুকলো। ও দেখেছিল। আমি কি করব? পিছন দিকে হাত নিয়ে চিঠিখানা কচলে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিলাম। ও শটান এসে খাটের তলায় ঢুকে চিঠিখানা তুলে নিলে। ধরা পড়ে গেলাম। চিঠিখানায় লেখা ছিল, কাল মিটিং করবই, পুলিশ নিশ্চয় আসছে, একটা মারধর ধরপাকড় হবে। সকাল থেকে আমার সময় নেই। পুলিশ গায়ে ঢুকলে আমার ঘরের কোণের সেই কাগজগুলো সরিয়ে ফেলিস, আর মাকে সাবধান করিস। এইটে পড়ে ও বললে, তুইও ওর সঙ্গে এইসব করিস নাকি? বললাম,
করি আর কি বড়দা, ও এইসব করে বেড়ায়, এ তো ভালো কাজ, কিন্তু এ বাড়ির তো কেউ তা মনে করে না, ওকে গালমন্দ করে। আমি আর ঠাকুমা শুধু ওকে ভালোবাসি। ও পোস্টার লেখে, আমি আঠা করে দিই, কখনো আমিও কালি বলিয়ে দিই, আর ঠাকুমা ওকে দরকার হলে টাকা দেয়। এখানে ওখানে যায় ঘোরে, টাকা তো পায় না, ঠাকুমা দেয়। আর কিছু বলিনি সুরেশ্বরদা, ভগবানের দিব্যি করে বলতে পারি। মেজদি বললে, আর তুই সে কথাটা গোপন করিস নে অর্চনা, সুরেশ্বরকে বল সে সর্বনেশে জিনিসগুলো ফেলে দেবার ব্যবস্থা কর, ধরা পড়লে সর্বনাশ হবে, তার ফাঁসি দীপান্তর যা হয় হবে হোক, কিন্তু গোটা বাড়িটা ধ্বংস করে দেবে রে। আর ও ঘরখানা সুরেশ্বরের। চমকে উঠল সুরেশ্বর। কোন ঘর? যে ঘরে তোর ঠাকুরদা আমার বড় ভাসুর মারা গিয়েছিলেন, শ্বশুর ঠাকুরের খাস কামরা, যোগেশ্বর ভাসুরপো যে ঘরখানা সাজিয়ে বসবার ঘর করেছিলেন। ঘরখানা কাছারির লাগোয়া নিচের তলায়। ও ঘর ভাসুরপো খুড়োকে মানে তোর মেজ ঠাকুরদাকেও খুলে দেয়নি। ঘরটারও নাকি দোষ আছে। ঘরখানা তৈরি করেছিলেন শ্বশুর, তৈরি করতে লাগিয়ে তীর্থে গেলেন, ফিরে এলেন অসুখ নিয়ে, ওই ঘরেই শুলেন, তারপর মারা গেলেন। বড় ছেলেকে বলে গেলেন এখানে থাকতে, ওই ঘরেই শুলেন, তারপর ভাসুর ওই ঘর তাকে দিয়ে গেলেন। ভাসুর একদিন সকালে কি হলো, কার সঙ্গে কলকাতা থেকে কে একটা ফিরিঙ্গি এলো, তার সঙ্গে চেঁচামেচি করলেন, তারপর মাথা ধরে শুলেন ওই ঘরেই, বেহুশ অবস্থা। তারই মধ্যেই রাত্রে ধড়মড় করে উঠে বললেন, ঠাকুরবাড়ি 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 নিয়ে চল। ওই নিয়ে গেল, শুইয়ে দিলে, প্রাণ বেরিয়ে গেল। ভাসুরপো যোগেশ্বর ঘরখানা ভাগে পেয়ে মেরামত করালে, সাজালে, কিন্তু বসেনি। কদিনের জন্য তোর মাকে নিয়ে এখানে এসে থেকেছিল। তোর মা সব কথা শুনে তাকে বসতে দেয়নি। তখন আমার বিয়ে হয়নি, অতুলের মা তখনও বেঁচে। আমি এসে অবধি ও ঘরে দুটো তালা লাগানো। তোর মেজ ঠাকুরদাও ও ঘরের তালায় হাত দেননি, ভয় করতেন। সবাই ভয় করে রে এ বাড়ির ওই ঘরটায়। ওই ঘরটার একটা জানালার শিক কোথায় খোলা আছে অতুল বের করেছিল, নয়তো সেই শিকটা খুলেছিল। ওই ঘরে সে কি সব রেখে গেছে। কি অর্চনা, জানিস তুই? বোধহয়। কি বোধহয়? অত্যন্ত মৃদুস্বরে অর্চনা বললে, রিভলভারের গুলি আর বোমা তৈরি করবে বলে জিনিস এনেছিল, সেই সব রেখে গেছে। ওই ঘরের চাবি কোথায়? সে তো তোর ওই চাবির সঙ্গেই থাকবে। সে তো ভাসুরপো কাউকে দেননি। খুব বড় বড় দুটো তালা। সুরেশ্বরের মনে পড়ল দুটো বড় চাবি তার সুটকেসের পকেটের মধ্যে আছে। তালা খুলে কিন্তু ঢুকতে বারণ করলে অর্চনা। বললে, তালা চাবি খুলো না সুরেশ্বরদা, লোক জানাজানি হবে, বাড়ির লোক শুনলেই উঁকি মেরেও দেখতে আসবে। ওদিকে ছোটকা বা ওদের কেউ মার খেয়ে যদি বলে ফেলে তবে মুশকিল হবে। তার থেকে আমি রাত্রে ওই শিক খুলে ঢুকে খুঁজে নিয়ে আসি। আমি কখনো ঢুকিনি ঘরে, তবে ছোটকা বলেছিল যে ঘরের একদিকে কতকগুলো বড় তাকিয়া আছে, ইঁদুরে কেটেছে। সেই কাটা তাকিয়ার ভিতরে প্যাকেট মুড়ে রেখে দিয়েছে। তাকিয়াটার গায়ে একটা সিঁদুরের ফোঁটা দেওয়া আছে। সুরেশ্বর বললে, তাই হবে, তালা খুলব না, কিন্তু তুই ঘরে ঢুকবি না, আমি ঢুকবো। আমাকে শুধু দেখিয়ে দে কোন জানালার কোন শিক খোলা আছে। রায়বাড়ির ঠাকুরবাড়ি উত্তর দক্ষিণে লম্বা, মাঝখানে নাট মন্দির ঘিরে উত্তর দিকে দক্ষিণদারি কালী মন্দির, পশ্চিম দিকে লম্বা সেরেস্তাখানা, পূর্ব দিকে স্বতন্ত্র একটা চত্বর গোবিন্দ মন্দির, তার পাশে আলাদা ভোগ রান্নার ঘর, দক্ষিণ দিকে নাট মন্দিরের পর একসারি ঘর। এই নাট মন্দির এবং দক্ষিণ দিকের ঘরগুলির মাঝখানে সোজা প্রশস্ত বাঁধানো পথ চলে গিয়েছে ওই শখের বড় ঘরখানা পর্যন্ত। ঘরখানা দক্ষিণদারি, ঠাকুর বাড়িকে বাঁয়ে পূর্ব দিকে রেখে বলতে গেলে আলাদা চত্বর। সামনে সেকালে সুন্দর বাগান ছিল। দক্ষিণ দিকে বাগানের অল্প উঁচু আলসের মতো পাঁচিলের গায়ে আরো একটা ফটক। এই ফটক দিয়েই সেকালে সাহেব সুবা
মুসলমান, খ্রিস্টান অর্থাৎ এই গোয়ানরা আসবে বলে এই ব্যবস্থা করেছিলেন রায়বাহাদুর রত্নেশ্বর রায়। ঘরখানার সামনে প্রশস্ত বারান্দা, গোল থামের সারির মাথায় ছাদ, থামগুলোর উপর দিকে সেকালে শৌখিন কাঠের ঝিলিমিলি ছিল। বারান্দার কোণে সারি সারি 3টে পাকা সেগুনের সুন্দর গড়ন মোটা তক্তার দরজা, মাঝখানের দরজায় মোটা পিতলের কড়ায় 2টো ভারী তালা ঝুলছে। তালাগুলোও পিতলের, বিলিতি কোম্পানির সেকেলে দামি তালা। পশ্চিম দিকে উঁচু পাঁচিল ঘেরা ফলের বাগান, কলমের আমের কয়েকটা গাছ এখনো আছে, একটা বুড়ো লিচু, 2-3টে জামরুলের গাছ আছে। এদিকে ঘরখানার 2টো বড় জানালা, পিছন দিকে রায়দের অন্দরমহল, মাঝখানে একটা গলি, এ দেওয়ালে একটা দরজা, 2টো জানালা। এই দরজা দিয়েই অন্দরমহলে যাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এ দরজাটা গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছে। দিয়েছিলেন যোগেশ্বর রায়, সুরেশ্বরের বাবা। মেজ খুড়ো তাকে লিখেছিলেন, তুমি তোমার অংশ সবই মেরামত করাইয়াছ, আমার অংশও মেরামত করাইব, এবং আমার অনেকগুলি সন্তান, তাহাদের জন্য নতুন ঘরেরও প্রয়োজন। সেই জন্য তোমার বাড়ির কিছু কিছু ঘর আমি ব্যবহার করিতে চাই, ওখানে থাকিয়া মেরামত নির্মাণের কাজ শেষ করিয়া লইতে চাই। যোগেশ্বর সঙ্গে সঙ্গেই সম্মতি দিয়েছিলেন, কিন্তু কয়েক বৎসরেও যখন শিবেশ্বর দখল করা ঘরগুলি থেকে সরবার বা নিজের বাড়িতে আলাদা ঘর তৈরির কোনো লক্ষণই দেখালেন না, তখন এই ঘরখানার পিছনে দরজা তিনি গেঁথে বন্ধ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, রায়বাড়ির যে দরজাটা ছিল এই দরজার রুজু রুজু, সেটাও গাঁথিয়ে দিয়েছিলেন। ফলে এই মধ্যবর্তী গলিটা হয়ে গিয়েছিল অব্যবহার্য। এই দিকেরই 2টো জানালার মধ্যে একটা জানালার, একটা নয় 2টো শিক সুকৌশলে খুলত অতুলেশ্বর। জানালার কপাটগুলো খোলাই ছিল, লোক দেখানো বন্ধ করা ছিল, ঠেললেই খুলে যায়, একটু জোরে ধাক্কা দিয়ে খুলতে হয়। বন্ধ করারও নিজস্ব কৌশল ছিল অতুলের, সেটা করত তারের আংটার সাহায্যে। অতুলেশ্বর যখন এ ঘরে ঢুকেছে, তখন রায়বাড়ির ছাদের আলসের উপর ঝুঁকে অর্চনা পাহারা দিয়েছে। সে সব বেশ ভালো করেই জানে। সে ছাদ থেকে শুধু পাহারাই দিত না, নিচের মুখে গলিতে টর্চ ফেলে তাকে আলো দেখাতো। সুরেশ্বর বিস্ময় বোধ করছিল এই আশ্চর্য সুন্দর এবং সুকণ্ঠের অধিকারিণী এই মেয়েটির দুঃসাহস দেখে। ঘরে ঢুকে সুরেশ্বর টর্চ চালালে। অর্চনা ছাদের আলসেতে ঝুঁকে পাহারা দিচ্ছে। আজ সে একা নয়, তার পিছনে মেজদি দাঁড়িয়ে আছেন। গলির মুখে দাঁড়িয়েছিল রঘু। সুরেশ্বর 3 ব্যাটারির টর্চটা জ্বাললে। মেঝের উপর ধুলো জমে আছে। আলোর ছটা মেঝের উপরে পড়লেও সচকিত চামচিকেগুলো ফরফর করে উঠতে লাগলো। কতকগুলো ইঁদুর ছোটাছুটি করে কোথায় কোন ফাঁক দিয়ে বেরিয়ে গেল বা কিছুর মধ্যে ঢুকে লুকিয়ে গেল। টর্চটাকে নিচের দিকে ঘুরিয়ে সুরেশ্বর দেখে নিলে তাকিয়ার গাদা কোথায়। সামনে কয়েক পা দূরে ঘরখানার মাঝখানে একখানা শতরঞ্জি পাতা রয়েছে, চাদরও পাতা ছিল। সেখানাকে গুটিয়ে জড়ো করে দিয়েছে একদিকে। দেওয়ালের গায়ে শতরঞ্জির উপর পাতা ফরাসের চারিপাশে খান কতক ভেলভেটের গদিমোড়া চেয়ার সোফা। ধুলোয় বিবর্ণ হয়ে গেছে সব। ভেলভেটের রংটা কি ছিল ঠিক বোঝা যায় না। চারিপাশে তুলো ছড়ানো। টর্চটার আলো গিয়ে পড়ল পাশে একটা কোণে একটা টেবিলের উপর। তার উপর গোটা কতক তাকিয়া রাখা, অনেকগুলো প্রকাণ্ড বড় বড় তাকিয়া। সেগুলো ধুলোয় ঢাকা পড়েছে। তার মধ্যে কোনটায় সিঁদুরের চিহ্ন আছে বের করা সোজা নয়। পকেট থেকে রুমাল বের করে সে ঝাড়তে শুরু করলে। রাশি রাশি ধুলো উড়ে আচ্ছন্ন করে দিলে তাকে, কিন্তু বের করতেই হবে সব। অতুলেশ্বর এই রায়বংশের বোধ করি শেষ ঘৃতদ্বীপ, সেটিকে নিভতে দেওয়া হবে না। তার সঙ্গে অর্চনা, রায়বংশের রূপ আছে, বেছে বেছে শ্রেষ্ঠ রূপের গোলাপে গোলাপে মিলন ঘটিয়ে এই রূপ তৈরি হয়েছে। রায়বংশের সব মেয়েই শ্রীমতীর চেয়েও কিছু বেশি সুন্দরী বললে বেশি বলা হবে না, অহংকারের অসৌজন্য ঘটবে না। কিন্তু অর্চনা
তাদের মধ্যেও সুন্দরী, সুরূপার মধ্যে অপরূপা। তার মুখের ছাঁচটা ঠিক রায়বাড়ির ছাঁচ নয়, ছাঁচটা আলাদা, কিন্তু তার রায়বাড়ির মুখের ছাঁচ থেকেও বোধহয় নিখুঁত। রং তার সব থেকে গৌরী, কণ্ঠস্বর তার। ভাবনায় ছেদ পড়ল, মন থেমে গেল। তার চোখ পড়েছে একটা তাকিয়ার গায়ে একটা সিঁদুরের ফোঁটা, একটা কাটা জায়গায় তুলো বেরিয়ে আছে। সে তার মধ্যে হাত ভরালে, খুঁজতে শক্ত কিছু হাতে ঠেকল। ভালো করে ঠাওর করে দেখলে, হ্যাঁ, একটা প্যাকেট, বেশ বড় প্যাকেট, গোল একটা কি, একটা নয় দুটো একসঙ্গে বাঁধা। সে টেনে বের করে আনলে সেটাকে। ব্যাডমিন্টন শাটেলকক রাখবার গোল কাগজের খোল, দুটো খোল একসঙ্গে দড়ি দিয়ে একটা করে বেঁধে রেখেছে। সেটাকে রেখে সে আবার খুঁজলে, কটা গোল লম্বা কিছু পেলে, একটা দুটো তিনটে চারটে। বের করে টর্চের আলোয় দেখেই সে বুঝতে পারলে বোমার খোল, দিশি হাতে তৈরি খোল। বাকি তাকিয়াগুলো সে প্রত্যেকটি টিপে হাতে তুলে ওজন দেখে নিশ্চিন্ত হলো। তখন সর্বাঙ্গ তার ঘামে ভিজে গেছে, তার সঙ্গে ধুলো তুলো লেগেছে চুল থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে। এতক্ষণে সে নিশ্চিন্ত হলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সিগারেট ধরাতে গিয়ে থমকে গেল। না, হয়তো কাল সকাল পর্যন্ত এ গন্ধ এ ঘরে ঘুরবে, অল্প অল্প করে বের হবে জানালা দরজার ফাঁক দিয়ে। এবার সে ফিরবে, কিন্তু তার পূর্বে টর্চটাকে ছাদের দিকে ফেলে দেখলে সারি সারি তিনখানা টানা পাখার ফ্রেম ঝুলছে। ছাদের পলেস্তারা দু এক জায়গায় খসে পড়ছে মেঝের উপর, কড়িতে বর্গায় রং বিবর্ণ হয়েছে এবং সমুদ্রের উপর মেদিনীপুরের নোনা জল হাওয়ায় মরচে ধরেছে। টর্চের শিখার আলোক বৃত্তকে সে নিচে নামালে দেওয়ালের উপর। অবাক হয়ে গেল সে। বড় অয়েল পেন্টিং। ও কে? পূর্ণাবয়ব অয়েল পেন্টিং, দামি সোনালি গিটির ফ্রেমে বাঁধানো। সামনের অর্থাৎ দক্ষিণ দিকের তিনটে দরজার মাথায় তিনখানা ছবি। রায়বাহাদুর, রত্নেশ্বর রায়। রায়বাহাদুরের মেডেল বুকের উপর চাপকানে এঁটে মাথায় পাকড়ি পরে দাঁড়িয়ে আছেন থ্রোন জাতীয় চেয়ারের হাতল ধরে। মাঝখানে একটু উঁচুতে প্রকাণ্ড কালী মূর্তি, তেল রঙে আঁকা। ধুলো অনেক পড়েছে, তবু টর্চের জোরালো আলোয় এবং তেল রঙের গুণে স্পষ্ট বোঝা যাচ্ছে। চমৎকার কালী মূর্তি, ভালো এঁকেছে শিল্পী। তার ওদিকে কে? ও রায়বাহাদুর গৃহিণী সরস্বতী দেবী। জানবাজারের বাড়িতে বুক পর্যন্ত ছবি আছে, সেসবও অয়েল পেন্টিং। পশ্চিমের দেওয়ালে দুখানা। বীরেশ্বর রায়, সিংহের মতো পুরুষ, কি দৃপ্ত দৃষ্টি, নাক একটু মোটা। তার পাশে ভবানী দেবী, পূর্ণাবয়ব, চেয়ারের হাত ধরে দাঁড়িয়ে সর্বালঙ্কার ভূষিতা। এ সেই ছবি। ওই যে ডান হাতে 6টা আঙুল, কাল রাত্রে সে পড়েছে 6টা আঙুল। বিড়বিড় করে সেই তান্ত্রিক পাগল বলেছিল, না সে তো নয়, 6টা আঙুল সে তো নয়। শ্যামবর্ণা, অপরূপা, শ্রীময়ী। বিস্মিত হয়ে গেল সুরেশ্বর। আশ্চর্য তো! হ্যাঁ হ্যাঁ, অর্চনার মুখের আভাস যেন ফুটে উঠছে। হ্যাঁ হ্যাঁ, রায়বংশের মুখের ছাঁচের সঙ্গে অর্চনার ছাঁচ আলাদা। সে তো এই ছাঁচ। সে শিল্পী, সে তো দেখছে মুখের অবয়বের রেখাগুলি, এমনকি নাকে এবং চোখের ঈষৎ বঙ্কিম টান আছে, তাও মিলে যাচ্ছে। অর্চনার 6টা আঙুল নেই, আর এই ভবানী দেবী শ্যামবর্ণা, আর অর্চনা গৌরী, নীল অপরাজিতা আর শ্বেত অপরাজিতা। হঠাৎ কিছুর শব্দে তার একাগ্রতা ভাঙল। জানালায় ঠক ঠক শব্দ হচ্ছে। ছাদের টর্চের আলো এসে পড়েছে খোলা জানালা দিয়ে। একটা ঢেলা এসে পড়ল জানালায়। সুরেশ্বর জানালার মুখে এসে দাঁড়ালো। উৎকণ্ঠিত মৃদু কণ্ঠের ডাক আসছে, সুরেশ্বর, ওরে! আহ, ঠাকুমা! সুরেশ্বর বুঝলে দেরি হয়েছে তার। সে তার টর্চের আলো বাইরে ফেলে ইশারা দিলে, তারপর মৃদুস্বরে বললে, যাচ্ছি আমি। বেরিয়ে এলো সে। জানালার ওপাশেই জিনিসগুলো রেখেছিল, সেগুলো বের করে নিয়ে
অর্চনার ফেলা আলোয় জানালার কপাট টেনে দিয়ে শিক দুটো টেনে বসাতে চেষ্টা করলে। অর্চনা বললে, ঠুকে দাও সুরেশ্বরদা, দেখো না পায়ের কাছেই একটা পাথর পাবে, ঠুকে বসাতে হবে। সুরেশ্বর ঠুকে শিক দুটো বসিয়ে তার হাতের টর্চটা অর্চনার মুখের ওপর ফেললে। অর্চনা বললে, কি হচ্ছে? অবিকল সেই মুখ। দ্বাদশ অধ্যায় আজ শেষ। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।